আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার মেন লিড মিস্টার ফুকে দেখতে পাই। তখনই ওইখানে মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বস তারা সবাই এসে গেছে। মিস্টার ফু তাদের সবাইকে আসতে বলে। তখনই ওইখানে সব মেয়েরা আসে আর বসে যায়। মিস্টার ফু তাদেরকে তাদের কাপড় খুলতে বলে আর সব মেয়েরা কাপড় খুলতে লাগে। মিস্টার ফু তাদেরকে দেখে আর ওইখান থেকে যেতে বলে। তখন দুজন মেয়ে কথা বলাবলি করছিল আর একটা মেয়ে বলে, মিস্টার ফু প্রতি মাসে 5,000 মেয়েকে দেখে, কিন্তু উনি কাউকে চুজ করে না, জানি না যে উনি কোন টাইপের মেয়ে খুঁজছে। আরেকটা মেয়ে বলে, আমাদের কাছে এত বেশি সাহস নেই যে আমরা মিস্টার ফুকে প্রশ্ন করব। এটা বলেই তারা ওইখান থেকে চলে যায়। তখনই ওইখানে মিস্টার ফু এর মাস্টার আসে আর অ্যাসিস্ট্যান্ট বলে, মাস্টার আমরা এখনো ওই মেয়েটাকে খুঁজে পাইনি। মাস্টার বলে, যে মেয়েটার কাঁধের মধ্যে একটা তিল আছে ওই মেয়েটাই মিস্টার ফুকে ডিসটক্সিফাইড করতে পারে, আর মিস্টার ফু পরের বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। অন্যদিকে আমরা এই ড্রামার ফিমেল লিড সিউকে দেখতে পাই। সে ছিল একটা নার্স। সে তার কাজ শেষ করে যাচ্ছিল। তখনই এখানে ডাইরেক্টর জেন আসে আর তার সাথে ফ্লার্টিং করতে লাগে, কিন্তু সিউ বলে, আমি আমার জিনিসপত্র প্যাক করে নিয়েছি, বাই মিস্টার জেং। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। ডাইরেক্টর ব্যাং ভাবে, তোমাকে আমাকে বিয়ে করতে হবে আর আজকে আমি বাসায় গিয়ে বিয়ের প্রপোজাল পাঠাবো। পরের দিনে মিস্টার ফু কোথায় যেন যাচ্ছিল। তখনই তার শরীর খারাপ করতে লাগে আর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে ওইখানে ডাকছিল। তখনই এখানে সে আসে আর বলে, স্যার আমি কি আপনার কিছু সাহায্য করতে পারি? মিস্টার ফু বলে, না, আর তুমি এখান থেকে চলে যাও। জিও বলে, আমি একটা নার্স আর আমি আপনার চিকিৎসা করতে পারবো। মিস্টার ফু বলে, তুমি কি বুঝতে পারছো না? আর সে তার কলার ধরে। তখনই সে তার কার্বনের কাছে ওই চিহ্নটা দেখতে পায় আর তার মাস্টারের কথাটা মনে পড়ে, যদি তুমি ওই মেয়েটাকে খুঁজে পাও তখন তুমি তার সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট করলে তোমার এই রোগটা কমবে। আর সে এসেই সিউকে কিস করে। এটাতে সিউ ভয় পেয়ে যায় আর তাকে থাপ্পড় মেরে ওইখান থেকে পালাতে লাগে। তখন তার বেসটা নিচে পড়ে যায়। মিস্টার ফু ওই বেসটাকে ওঠায়। তখনই ওইখানে অ্যাসিস্ট্যান্ট আসে। মিস্টার ফু তাকে ওই বেসটাকে দিয়ে বলে, তুমি এই মেয়েটাকে তাড়াতাড়ি করে খুঁজে বের করো। যখনই সে বাসায় যায় তখনই সে তার ডাইরেক্টরকে তার বাসার মধ্যে দেখতে পায় আর তার মা আর ডাইরেক্টর ভ্যান সিউর বিয়ের কথা বলছিল। সিউ রেগে তার কাছে যায় আর বলে, ডাইরেক্টর ভ্যান আমি আপনাকে কতবার বলেছি আমরা দুজন বিয়ের জন্য একদমই সুটেবল না আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ডাইরেক্টর ভ্যান এটা শুনে রেগে যায় আর বলে, তোমার যাই দরকার আমি তোমাকে দিতে পারবো। আর সে তাকে টাচ করতে যাচ্ছিল। তখনই সিও সরে যায়। মা বলে, তোমাকে তো নিজেকে লাকি বাবার দরকার, উনি তোমাকে বিয়ে করতে চায় আর উনি ডৌরি তো অনেক বেশি টাকা দিচ্ছে। তুমি কি এইগুলোতে স্যাটিসফাইড না? তোমার কি আরো দরকার? সিইও বলে, এই ব্যাপারে যদি বাবা জানতে পারে তাহলে বাবা একদমই রাজি হবে না। মা বলে, তোমার বাবা তো আমার কথাই শুনবে। তখনই ওইখানে তার ছোট বোন আসে আর বলে, সিস্টার মিস্টার ভ্যাং এর তো আগে 3টা ওয়াইফ মারা গেছে আর আপনি যদি আপনার নার্সের কাজটা ভালোভাবে করতে চান তাহলে তো কারো উপরে টিলাই থাকতে হবে। ডাইরেক্টর বলে, তুমি যদি এত বিউটিফুল না হতে তাহলে আমি তোমার উপরে 80,000 টাকার দিতাম না। আর তোমার মা তো আমাকে তোমার আইডি কার্ডই দিয়ে দিয়েছে। ইউ তখন তার থেকে তার আইডি কার্ডটা নিতে চায় আর মিস্টার ভ্যাং তার সাথে বেদতুমিজি করতে লাগে। অন্যদিকে মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট তাকে খুঁজছিল। ইয়ান ডাইরেক্টরকে লাথি মেরে ওইখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই তার বাসার মধ্যে মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট আসে আর ইয়ান ওইখান থেকে যেতে পারে না। আর সে গিফট গুলোকে দেখিয়ে বলে, এগুলো মিস্টার ফু এর পক্ষ থেকে। সিস্টার বলে, মিস্টার ফু গিফট দিয়েছে আমাদের ফ্যামিলিকে, যে এই সিটের রিচেসমেন্ট। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ। তখনই সে মনে করে যখন মিস্টার ফু ওই মেয়েগুলোকে ডেকেছিল ওইটার মধ্যে সেও ছিল আর ভাবে মিস্টার ফু তাকে ভালোবাসতে লেগেছে। আর এই কথাটা সে তার মাকে বলে যে মিস্টার ফু হয়তো আমাকে পছন্দ করে। মা বলে, এইটা আমি জানি কারণ তুমি অনেক বেশি বিউটিফুল। তখন স্ট্যান তার সিস্টারকে বলতে লাগে, তোমার ভাগ্য এত বেশি ভালো না আর আমি তো এখন রিচেস ফ্যামিলির বউ হয়ে যাব। মা তখন তাকে বলে, তুমি তাড়াতাড়ি গিয়ে ডাইরেক্টরের সাথে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নাও। সিউ বলে, যাই হয়ে যাক আমি ডাইরেক্টরের সাথে বিয়ে করব না। এটা শুনে তার মা আর সিস্টার তাকে মারতে লাগে। তখনই ওইখানে মিস্টার ফু আসে। তাকে দেখে জেন তার কাছে যায় আর বলে, আমি তোমার সাথে বিয়ে করার জন্য তৈরি আছি। মিস্টার ফু বলে, তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে বিয়ে করার জন্য এসেছি? আর তাকে ধাক্কা মেরে দেয় আর অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে উচিত শিক্ষা দিতে। অ্যাসিস্ট্যান্ট এমনটাই করে আর সে সিওর কাছে গিয়ে বলে, তুমি আমার সাথে চলো। সিউ বলে, যাই হয়ে যাক কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। কালকে
আমাদের রয়্যাল প্যালেসে বিয়ে, তাই তুমি ওইখানে এসে পড়বে। আর তুমি তো এটা চাও না যে তোমার মা আর সিস্টার তোমাকে একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিক। তোমার কাছে বেটার অপশন আছে, আর ওইটা আমি। আর সে সিওর হাত ধরে তাকে ওইখান থেকে নিয়ে যায়। পরের দিনে মিস্টার ফু কথা বলছিল, তখন ওই লোকটা তাকে কংগ্রেস জানায়। আর আপনাকে এভের দিন ওই মেয়েটার সাথে নাইট স্পেন্ড করতে হবে। এটা করলে আপনার বডিতে যত বেশি পয়জন আছে ওইগুলো ডিটক্সিফাই হয়ে যাবে, আর এরপরে হয়তো ওই মেয়েটা মারাও যেতে পারে। তখনই ওইখানে সিও আসে আর বলে, আমি তোমার সাথে বিয়ে করতে চাই না, আর আমি তোমার সাথে এই জন্য এসেছি কারণ আমি ডাইরেক্টর ব্যাংকের থেকে বাঁচতে চেয়েছিলাম। তখনই মিস্টার ফু তাকে এগ্রিমেন্ট দেয়, যেটা বিয়ের এগ্রিমেন্ট ছিল। সিও এটাকে দেখে বলে, আমরা তো একে অপরকে এখনো ভালোভাবে জানিও না, কিভাবে আমি তোমাকে বিয়ে করব? আর আমাদের মাঝখানে তো কোনো ফিলিং নেই, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা বলেই সে এগ্রিমেন্টটাকে রেখে দেয়। মিস্টার ফু বলে, আমাদের শুধু এক সপ্তাহের জন্যই বিয়ে হবে, তারপরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আর এসব কিছুর জন্য আমি তোমাকে 100 বিলিয়ন টাকা দিব। সিউ বলে, এসব কিছু কেন? তখন মিস্টার ফু তাকে পুশ করে আর বলে, তুমি যদি আমার অফারে রাজি না হও তাহলে আমি সবকিছুই করতে পারবো, আর বিয়ের পরে আমি তোমাকে এত বেশি টাকা দিব যে তুমি তোমার স্টেপমা থেকেও বেঁচে যেতে পারবে। এটাতে সিউ রাজি হয়ে যায়, আর সে ওই এগ্রিমেন্টের মধ্যে সই করে দেয়। মিস্টার ফু ওইখান থেকে চলে যায়, আর সিওর কাছে একটা কল আসে আর বলে, তুমি এখন কোথায়? আর আমাদের গ্রাজুয়েশন সেরিমনি শুরু হয়ে গেছে। সিও বলে, ক্লাস টিচার আমাকে ক্ষমা করে দিন যে আমি এই ইম্পর্টেন্ট জিনিসটা ভুলে গেছি। আর সে তাড়াতাড়ি করে স্কুলে যায়, আর সে অনেক ভালো স্টুডেন্ট ছিল, তাই প্রিন্সিপাল তাকে স্পেশাল সার্টিফিকেট দিচ্ছিল। তখন স্টেপ সিস্টার জেন আর ডাইরেক্টরের ছবি সবার সামনে আনে আর বলে, তুমি কি তোমার ইন্টার্নশিপ এইভাবে করেছ? তখন সবাই তাকে নিয়ে কথা বলাবলি করতে লাগে যে আমরা তো ভেবেছিলাম তুমি একজন ভালো স্টুডেন্ট, কিন্তু তুমি তো একটা খারাপ মেয়ে বের হলে, আর তোমার মা তো ডাইরেক্টর ব্যাংকের সাথে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তুমি গিয়ে ওই ডাইরেক্টরকে বিয়ে করে নাও। এটা শুনে প্রিন্সিপাল তার থেকে গ্রাজুয়েশনটাকে নিয়ে নেয় আর ওইটাকে ছিঁড়ে ফেলে। তখন ওইখানকার সবাই বলতে লাগে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হোক। এটা দেখে সিও কানা করছিল। তখনই এখানে মিস্টার ফু আসে। সবাই মিস্টার ফুকে দেখে কথা বলা বলে করতে লাগে যে মিস্টার ফু এই কলেজের হাইয়েস্ট শেয়ার হোল্ডার, উনি নিশ্চয়ই তাকে এখান থেকে বের করার জন্য এসেছে। একটা মেয়ে বলে, মিস্টার ফু আপনি একদমই সঠিক সময় এসেছেন, এই মেয়েটা তার ডাইরেক্টরকে সিরিয়াস করে ইন্টার্নশিপ কমপ্লিট করেছে। প্রিন্সিপাল বলে, মিস্টার ফু আমি এখনই এই মেয়েটাকে স্কুল থেকে বের করে দিচ্ছি, এই মেয়েটার জন্য না হলে আমাদের স্কুলের নাম খারাপ হয়ে যাবে। মিস্টার ফু এটা শুনে বলে, মনে হয় যে প্রিন্সিপালকে পরিবর্তন করতে হবে। আর সে সিওকে ক্যারি করে বলে, আমার নাম মিস্টার ফু আর সে আমার হবু স্ত্রী। এটা বলেই সে সিওকে নিয়ে ওইখান থেকে চলে যায়। বাসায় যাওয়ার পরেই সে তার স্টেপ ভাইকে দেখতে পায়। স্টেপ ভাই বলে, আমি শুনেছি যে আপনার বিয়ে হতে যাচ্ছে। আর সে তাকে কাপড় দিয়ে বলে, সিস্টার ইন ল আপনি তো অনেক ভালো করেই জানেন যে আমার ভাইয়ের বডির মধ্যে পয়জন আছে, আর উনি নিউ ইয়ার ইভ পর্যন্ত তো জীবিতও থাকবে না। এটা শুনে মিস্টার ফু রেগে যায় আর তার গিফটটা তার উপরে রেখে তাকে মারে। স্টেপ ভাই বলে, ব্রাদার তুমি তো অনেক তাড়াতাড়ি মারা যাবে। মিস্টার ফু বলে, ঠিক আছে আমিও এটার জন্য ওয়েট করছি। আর স্টেপ ভাই ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়, আর সিও এটা দেখে ভয় পেয়ে যায়। আর সে ভাবতে লাগে মিস্টার ফু তো তাকে 7 দিনের বিয়ের প্রপোজাল দিয়েছে, আর সে এটাকে অ্যাকসেপ্টও করে নেয়। সিও বলে, তুমি আমার সাথে 7 দিনের জন্য এই জন্যই বিয়ে করতে চাচ্ছ কারণ তুমি নিউ ইয়ার ইভ পর্যন্ত জীবিত থাকতে পারবে না। মিস্টার ফু বলে, তুমি বেশি প্রশ্ন করা বন্ধ করো। আর তার মাথার মধ্যে মাস্টারের ওই কথাগুলোই ঘুরছিল যে নিউ ইয়ার ইভেই তোমাকে ওই মেয়েটার সাথে নাইট স্পেন্ড করতে হবে, তাহলেই তোমার বডি থেকে পয়জন ডিটক্সিফাইড হয়ে যাবে, আর এটার জন্য ওই মেয়েটা মারাও যেতে পারে। তখন মিস্টার ফু এর আবারও পয়জন অ্যাটাক আসে, আর সে সিওকে জোর করে কিস করতে লাগে। তখন সিও তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর মিস্টার ফু তার মাস্টারের কাছে চলে যায়। আর মাস্টার কিছুক্ষণের জন্য তার বডি থেকে পয়জন ডিটক্সিফাইড করে দেয়, আর বলে, তোমাকে এটাকে নিয়ে বেশি দিন থাকা যাবে না, আর তোমাকে অনেক তাড়াতাড়ি ওই মেয়েটার সাথে নাইট স্পেন্ড করতে হবে। এইগুলো সিও শুনছিল আর ভাবে, আমি কি মাস্টারের বডি থেকে পয়জন গুলোকে ডিটক্সিফাইড করতে পারবো? মাস্টার বলে, ওই মেয়েটা পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে, তাই তোমাকে এত বেশি কষ্ট পাওয়ার দরকার নেই। মিস্টার ফু বলে, আমি তাকে কিছু সময় দিচ্ছি আমাকে অ্যাকসেপ্ট করার জন্য। সিও ভাবে মিস্টার ফু শুধু আমাকে বিয়ে করছে নাইট স্পেন্ড করার জন্য, আর ওনার বডি থেকে সব পয়জন গুলোকে ডিটক্সিফাইড করার জন্য। আমি তো অন্য কিছুই ভেবে নিয়েছিলাম। এটা ভেবেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে সে একটা স্কার্ফ ডিজাইন করছিল, তখনই ওইখানে মিস্টার ফু আসে। সিও তাকে স্কার্ফটা দেয় আর বলে, ধন্যবাদ মিস্টার ফু আগেরবার আমাকে সেভ করার জন্য। মিস্টার ফু বলে, তুমি কি আমাকে স্কার্ফ দিয়ে এমবারেস করতে চাও? আর তুমি অন্য কিছু ভেবে নিও না। আর সে দেখতে পায় সিও এই স্কার্ফটা বানাতে গিয়ে অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে, তাই সে তার থেকে ওই স্কার্ফটা নিয়ে নেয়। আর এটা দেখে মিস্টার ফু খুশি হয়ে যায়। তখনই মিস্টার ফু এর কাছে
অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে বস আপনাকে আপনার ওয়াইফের জন্য গেভিয়ারের জায়গা খুঁজতে হবে। মিস্টার ফু তখন ওই ছবিগুলো সিউকে দেয় আর বলে দেখো তো এখান থেকে তোমার কোন জায়গাটা পছন্দ হয়। সিউ তাকে একটা ছবি দেখায় আর বলে তুমি তোমার পছন্দের জায়গা খুঁজছো এই জন্য, কারণ আমরা গিয়ে ওইখানে একসাথে হানিমুন করব। এই কথাটা শুনে মিস্টার ফু তাকে ইগনোর করে ওইখান থেকে চলে যায়। পরের দিনে সে তার মাস্টারের কাছে ছিল। মাস্টার কিছু দেখে বলে অ্যাস্ট্রোলজির দিন ব্লাড মুন থাকবে, তোমাকে ওই সময় তোমার ওয়াইফের সাথে নাইট স্পেন্ড করতে হবে আর এটা করলে তোমার বডি থেকে সব পয়জন ডিটক্সিফাইড হয়ে যাবে। তখন মিস্টার ফু এর সিউর কথাগুলো মনে পড়ে। সিউ তাকে স্কার্ফ দিয়ে বলেছিল মিস্টার ফু আমি এটা উইশ করি তুমি যাতে হ্যাপি থাকো আর সেফ থাকো। প্রেজেন্টে মাস্টার বলে তোমাকেই চুজ করতে হবে যে তুমি কাকে বাঁচাতে চাও। পরের দিনে মিস্টার ফু বাসায় যায়। মেড বলে আপনার ওয়াইফ এখনো বাসায় আসেনি আর আমাকে বলেও যায়নি যে উনি কোথায় গিয়েছে। উনি আমার সাথে সকালে যান আর অনেক রাত করে আসেন। আজকে তো নিউ ইয়ার ইভ আর আজকের দিনে বন্ধ থাকে, কিন্তু ম্যাডাম এখনো আসেনি। মিস্টার ফু তখন মেডকে ওইখান থেকে যেতে বলে আর মেড ওইখান থেকে চলে যায়। মিস্টার ফু এর তখন তার মাস্টারের কথাটা মনে পড়ে যে আজকে নিউ ইয়ার ইভ আর আজকেই তোমাকে তোমার ওয়াইফের সাথে নাইট স্পেন্ড করতে হবে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে ম্যাডাম কোথায় আছে এটার খবর নাও। অ্যাসিস্ট্যান্ট তাকে খবর নিয়ে বলে আর পরের দিনে সে সিওর কাছে যায়। তখন মিস্টার ফু অনেকগুলো পাউচ দেখে আর ওইটা থেকে পেপার বের করে পড়তে লাগে আর সব কাগজের মধ্যে সিউ মিস্টার ফু এর লং লাইফের জন্য উইশ করেছিল। সিউ বলে তুমি আমাকে একটা ফেভারিট জায়গা খুঁজতে বলেছিলে আর আমি এমন একটা জায়গা খুঁজেছি যেখানে আমি তোমার জন্য প্রে করতে পারবো। সিউ বলে আজকে তো নিউ ইয়ার ইভ আর আমার কাছে তোমার জন্য স্পেশাল একটা গিফট আছে। মিস্টার ফু বাইরে দেখে আর মাস্টারের কথা মনে করে যে আজকে তো ব্লাড মুনের ডে আর তোমাকে তোমার ওয়াইফের সাথে নাইট স্পেন্ড করতে হবে। তারপরে মিস্টার ফু আর সিউ কিস করতে লাগে। মিস্টার ফু এর সিয়ের সাথে কাটানো সব মোমেন্ট গুলো মনে পড়তে লাগে যে সিউ তাকে সবসময় লং লাইফের উইশ করতো। মিস্টার ফু থেমে যায় আর বলে তোমাকে 100 বছর বাঁচতে হবে আর তাকে হ্যাপি নিউ ইয়ার বলে ওইখান থেকে চলে যায়। তখন সিউ কান্না করতে লাগে আর অন্যদিকে মাস্টার বলে তুমি ওই মেয়েটার সাথে নাইট স্পেন্ড করোনি আর আমার ম্যাজিক্যাল নিডল গুলো শুধু তোমাকে 10 দিনে জীবিত রাখতে পারবে। তুমি তো ভালো করেই জানতে যে সিউকে স্যাক্রিফাইসের জন্য আনা হয়েছে, তুমি তাকে ভালো কিভাবেই বা বাসলে। মাস্টার তার উপরে রাগ করছিল আর বলছিল তোমার জন্য তোমার লাইফটা এখন বিপদের মুখে আছে। মিস্টার ফু বলে আমি শুধু এইটাই চাই যে সিউ যাতে জীবিত থাকে। অন্যদিকে সিও তার কাপড়গুলোকে ফোল্ড করছিল আর বলছিল মিস্টার ফু আমাকে পছন্দ করে না আর আমি মিস্টার ফু এর সাথে থাকতে পারবো না। যখন তার রোগ সেরে যাবে তখন তো সে আমাকে ডিভোর্স দিয়েই দিবে। আর তাদের বিয়ে 7 দিন হয়ে গেছিল। তখনই ওইখানে মিস্টার ফু আসে। সিও বলে কি হয়েছে আর এটা তো ডিভোর্স পেপার আর আমাদের বিয়েটা তো 1 সপ্তাহের জন্যই ছিল আর নিউ ইয়ার ইভ চলে গেছে আর তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্যই এসেছো। আর তুমি আমাকে এই জন্য বিয়ে করেছো কারণ আমার বডির মধ্যে স্পেশাল একটা পাওয়ার আছে যাতে আমি তোমাকে ডিটক্সিফাইড করতে পারি আর 7 দিন হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে আর তুমি তো আমাকে পছন্দ করো না। তখন মিস্টার ফু তাকে থামায় আর বলে আমার পারমিশন ছাড়া তুমি যদি এই বাসা থেকে বের হও তাহলে আমি তোমাকে ছাড়বো না। আর সে ওই এগ্রিমেন্টটা ছিঁড়ে ফেলে আর ওইখান থেকে চলে যায়। সিও ভাবে মিস্টার ফু যদি আমার থেকে ডিভোর্স না চায় তাহলে কি চায়। পরের দিনে আমরা জ্যানকে দেখতে পাই। সে বলে ভাই যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে উনি অনেক বেশি খুশি হয়ে যাবে। আর সে বাসায় যায়। সিওকে মেড বলে স্যারের পারমিশন ছাড়া আপনি বের হতে পারবেন না। ম্যাডাম আপনি কি বুঝতে পেরেছেন? এটা শুনে সে বলে ম্যাডাম। অন্যদিকে স্টেপ ভাইকে তার মা ওষুধ লাগিয়ে দিচ্ছিল। স্টেপ ভাই বলে মিস্টার ফু তো কোনো মেয়েরই কাছে যেত না, তাহলে হঠাৎ করে ওই মেয়েটাকে বিয়ে কেন করছে? মা বলে সে ওই মেয়েটাকে এই জন্য বিয়ে করেছে যাতে সে তার বডি থেকে সব পয়জন গুলোকে ডিটক্সিফাইড করতে পারে। এইসব কিছু জ্যাং শুনে ফেলে আর ভাবে এই জন্যই ব্রাদার ফু ওই মেয়েটাকে বিয়ে করেছে। আর সে মিস্টার ফু এর স্টেপ মার কাছে চায়। স্টেপ মা বলে তুমি হঠাৎ করে এসে পড়েছ। জ্যান বলে আমি মিস্টার ফু কে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি আর আমি জানতাম না যে মিস্টার ফু বিয়ে করে ফেলেছে। আর সে রাগ করতে লাগে। তখন স্টেপ মা আর স্টেপ ভাই তাকে বোঝায় যে আমরা জানি যে তুমি মিস্টার ফু কে পছন্দ করো আর আমরা তোমাকে সাপোর্ট করব, তুমি মিসেস ফু হবে। এটা শোনার পর জ্যাং একটু বেশি খুশি হয়ে যায়। পরের দিনে সিও লাগেজ দেখে মেডকে জিজ্ঞাসা করে আন্টি মিস জ্যাং কে? মেড বলে জ্যাংলি লি ফ্যামিলির ইয়াল্ডার ডটার। সে মিস্টার ফুকে অনেক বেশি পছন্দ করে আর সে মিস্টার ফুকেই বিয়ে করতে চায়। মিস্টার ফু এর ফ্যামিলিও তাকে বলে দিয়েছে সেই শুধু মিসেস ফু হবে। এসব কিছু শুনে সিও মিস্টার ফুকে ভুল ভেবে নেয় যে সে তাকে টাচ এই জন্য করছে না কারণ সে জ্যাংলিকে পছন্দ করে। পরের দিনে মিস্টার ফু সিওকে কল করে আর বলে এখন নিউ ইয়ার চলছে তাই তুমি ওল্ড হাউসের মধ্যে আসো, আমরা দুজনেই গ্রিট করব। তখন সিও বলে জ্যাং তো এসে পড়েছে আর তোমার আমার কি বা
দরকার। মিস্টার ফু বলে জ্যাং। সিউ বলে জ্যাং এর জন্যই তো এখন আপনি আমাকে চান না। মিস্টার ফু বলে ভালোভাবে শুনো, তুমি আমার ওয়াইফ মিসেস ফু। এটা বলেই সে কলটাকে রেখে দেয়। আর সিউ ভাবে তুমি আমাকে কোথায় বা ওয়াইফের মতো ট্রিট করছো, আর তোমার রোগটা সেরে গেলে তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আর সিউ গিফট নিয়ে ওল্ড হাউসে আসে। ওইখানে জ্যাং ছিল। জ্যাং বলে মিসেস সু আপনি একা কেন এসেছেন, আর ব্রাদার ফুকে আপনার সাথে আসেনি। সিউ বলে মিস্টার ফু এর কিছু কাজ আছে তাই সে আমার সাথে আসেনি। সিউ জিজ্ঞাসা করে তুমি এখানে। জ্যাং বলে আমিও এখানে গ্রিট করার জন্য এসেছি। তখনই ওইখানে মিস্টার ফু এর স্টেপ মাদার আসে আর ওনাকে দেখে জ্যাং তার কাছে যায় আর বলে আন্টি আপনি বাইরে কি করছেন, আপনার তো ঠান্ডা লেগে যাবে। এটা দেখে স্টেপ মাও তার সাথে ভালো আচরণ করতে লাগে, কিন্তু ইনি সিউর সাথে একদমই ভালো আচরণ করেন না আর বলে তুমি দাঁড়িয়ে কেন আছো, ভিতরে আসো। যখনই তারা ভিতরে যায় ওইখানে ফু ফ্যামিলি সবাই ছিল আর সবাই জ্যাং এর সাথে অনেক ভালো আচরণ করে আর সিওকে অনেক বেশি ইনসাল্ট করছিল আর তার উপরে কেউ খেয়ালও করে না। তখন জ্যাংই সবার সাথে সিওর পরিচয় করিয়ে দেয় যে সে হচ্ছে মিস্টার ফু এর ওয়াইফ। তখন স্টেপমা তাকে তার পাশে বসায় আর বলে তুমি মিস্টার ফুকে বিয়ে করে ফেলেছ, তাই তোমাকে এখন ফু ফ্যামিলির সব নিয়ম কানুন শিখতে হবে। আর সে সিওকে বলে তোমাকে এখন ফু ফ্যামিলির বড়দেরকে চা দিতে হবে। সিও কাপ নিয়ে দাঁড়ায় আর মিস্টার ফু এর স্টেপ ভাই তাকে চা দিতে লাগে। তখন সে ইচ্ছে করে তার হাতের মধ্যে গরম চাও ঠেলে দেয়, এটাতে ওই কাপটা নিচে পড়ে যায়। তখন সবাই সিওকে বকা দিতে লাগে যে তুমি ফু ফ্যামিলির বউ আর তুমি একটা রুল কেও ভালোভাবে পালন করতে পারছো না। সিওকে আবারও কাপ দেওয়া হয় আর স্টেপ ভাই তার উপরে গরম পানি ঢালছিল। মা বলে তোমাকে এখন মিস্টার ফু এর আঙ্কেলকে নীল ডাউন হয়ে সম্মান করতে হবে। সিও যখনই ওনাকে নীল ডাউন হয়ে রেসপেক্ট করতে চায় তখনই তার পায়ের মধ্যে ব্যথা লাগে আর সে দেখতে পায় যে নিচে অনেকগুলো নিডেল রাখা আছে। স্টেপমা বলে তুমি ফু ফ্যামিলির বউ তাই তোমাকে এটা করতেই হবে। সিও মনে করে যে মিস্টার ফু তাকে কত বেশি সাহায্য করেছে আর সে এগ্রি হয়ে যায় ওই নিডেলের মধ্যে নীল ডাউন হতে। তখন তার অনেক বেশি ব্যথা হতে লাগে আর স্টেপ ভাই তাকে আরো বেশি চেপে ধরে। তখনই ওইখানে মিস্টার ফু আসে আর সবাই এভাবে বসেছিল যে যেন কিছু হয়নি আর তারা সিওকে হাত পা পেতে টেপ মেরে সাইডে রেখে দেয়। জ্যান তার কাছে যায় আর বলে মিস্টার ফু আমি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। মিস্টার ফু বলে আমার ওয়াইফ কোথায়, আর তারা সবাই এমন ভাবে প্রিটেন্ড করতে লাগে যে তার ওয়াইফ তো এখনো আসেনি। অ্যাসিস্ট্যান্ট বলে হতে পারে যে ম্যাম ট্রাফিক জামে আছে। জ্যাং বলে আমি তোমাকে 2 বছর যাবত দেখিনি আর আমি তোমাকে এখন সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। তখন মিস্টার ফু টেবিলটাকে হালকা নড়তে দেখি। জ্যাং তার নজর সরানোর জন্য বলে মিস্টার ফু আমি আপনার জন্য নিউ ইয়ার গিফট এনেছি। তখন টেবিলটা আবারও নড়ে আর মিস্টার ফু এটা দেখার জন্য যায়। তখন সবাই তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন মিস্টার ফু টেবিলের কাপড় সরিয়ে দেখে যে তার ওয়াইফকে তারা বেঁধে রেখেছে। মিস্টার ফু এটা দেখে তাকে খুলে জিজ্ঞাসা করে এসব কিছু কে করেছে। স্টেপমা বলে আমি তার শাশুড়ি আর সে কি আমাকে চাও সার্ভ করবে না। তখন মিস্টার ফু সিয়ের হাত রাখে দেখে যেটা পড়ে গেছিল আর সে স্টেপমাকে বলে আপনি চা খেতে চান আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে গরম চা তার স্টেপমায়ের উপরে ফেলতে। অ্যাসিস্ট্যান্ট এটাই করে। স্টেপ ভাই বলে তুমি কেমন মেয়েকে বিয়ে করেছ যে একটা গরিব আর সে ভালোভাবে নীল ডাউনও হতে পারে না। তখন মিস্টার ফু তার পা দেখে আর ওইখানেও ব্যথা লেগেছিল আর সে গিয়ে তার স্টেপ ভাইকে মারে আর তাকে এত বেশি মারে যে সে অজ্ঞানী হয়ে যায়। স্টেপ মা বলে তোমার সাহস কিভাবে হলো ফু ফ্যামিলির হায়ারকে মারার, আর তুমি তো একটা অসুস্থ পারসন যে কিছুদিন পরেই মারা যাবে আর তুমি আমার ছেলেকেও মেরে ফেলতে চাও, আর তুমি যখন মারা যাবে আমি তোমার বডিটাকে কুকুরকে দিয়ে দিব। এসব কিছু শুনে সিও বলে তোমরা কেমন ফ্যামিলি আর তোমরা মিস্টার ফুকে কিভাবেই বা অভিশাপ দিতে পারো। আর কেউই মিস্টার ফুকে পছন্দ করতো না, সবাই মিস্টার ফু এর থেকে ভয় পেত। জ্যাং অনেক বেশি রেগে যায় আর ভাবে মিস্টার ফুকে সিওকে পছন্দ করতে লেগেছে নাকি। তখন ফু ফ্যামিলি সব বড়রা এসে মিস্টার ফুকে কথা শোনাতে লাগে যে তুমি এই মেয়েটার জন্য আমাদের উপরে দোষ দিচ্ছ। এসব কিছু দেখে সিও বলে আমি বাসায় যেতে চাই। তখন মিস্টার ফু তাকে ক্যারি করে ওইখান থেকে নিয়ে যায়। পরের দিনে আমরা জ্যাংকে মিস্টার ফু এর মাস্টারের কাছে দেখতে পাই। সে মাস্টারকে জিজ্ঞাসা করে মিস্টার ফু বিয়ে করে নিয়েছে, এটার ব্যাপারে কি আপনি কিছু জানেন? মাস্টার বলে আমি আপনাকে কি জন্য বল। জ্যাং বলে মিস্টার ফু আমাকে এইখানে পাঠিয়েছে। মাস্টার বলে মিস্টার ফু পাঠিয়েছে আর সে সবটা ব্যাপার তাকে বলে দেয় যে সে এই মেয়েটাকে এই জন্য বিয়ে করেছে যাতে সে তার বডি থেকে সব পয়জন গুলোকে ডিটক্সিফাইড করতে পারে। কিন্তু মিস্টার ফু তার মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলেছে আর উনি এই মেয়েটাকে বাঁচাতে চায়। জ্যাং ভাবে কি সে যদি মিস্টার ফু এর সাথে নার্সমেন্ট করে তাহলে কি সে মারা যাবে। মাস্টার তাকে একটা মেডিসিন দেখায় আর বলে এটা খাওয়ার পর যদি তার নার্সমেন্ট করে তাহলে মিস্টার ফু এর বডি থেকে সব পয়জন গুলো ডিটক্সিফাইড হয়ে যাবে। জ্যাং বলে মাস্টার আপনি তো অনেক ভালো করেই জানেন যে আমি আর মিস্টার ফু চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড, আপনি আমাকে এই মেডিসিন গুলোকে দিতে পারেন। মাস্টার ভাবে সে তো কথা ঠিকই বলছে আর তাকে ওই মেডিসিন গুলোকে দিয়ে দেয়। অন্যদিকে বাসার মধ্যে মিস্টার
মিস্টার ফু সিওর পায়ের মধ্যে মেডিসিন অ্যাপ্লাই করে দিচ্ছিল। সিও বলে মিস্টার ফু আমাদের তো ডিভোর্স হয়ে যাবে। মিস্টার ফু বলে আমি তোমাকে ডিভোর্স দিব না। মিস্টার ফু তাকে সবকিছু এক্সপ্লেন করতে চাচ্ছিল কিন্তু তখনই ওইখানে মেয়ের এসে পড়ে আর বলে জ্যাং এসেছে। এটা শুনে মিস্টার ফু ওইখান থেকে চলে যায়। তখন সিও ভাবে মিস্টার ফু কি আমাকে ডিভোর্স দিতে চায় না। পরের দিনে মিস্টার ফুয়ের কাছে জ্যাং যায় আর বলে আগেরবার তুমি কি বলেছিলে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জ্যান মিস্টার ফুয়ের সাথে কথা বলেছিল যে তুমি কি সিওর জন্য সবকিছু ছেড়ে দিবে, তোমার লাইফটাকেও। প্রেজেন্টে মিস্টার ফু তাকে এগ্রিমেন্ট দেয় কারণ সে তার নেটওয়ার্ক জ্যানকে দিয়ে দিচ্ছিল আর সে তাকে সই করতে বলছিল। জ্যাং বলে এই নো পিল, এটা মাস্টার দিয়েছে। মিস্টার ফু তার হাত থেকে পিলগুলোকে নিয়ে নেয় আর বলে তোমাকে কে বলেছিল ওইখানে যাওয়ার জন্য। জ্যাং বলে আমি সবকিছু জেনে গেছি যে তুমি সিওকে বিয়ে কেন করেছো আর তুমি তার সাথে নাইট স্পেন্ড কেন করছো না, তাহলে তো তোমার বডির সব পয়জন গুলো ডিটক্সিফাইড হয়ে যাবে। ফু বলে তোমাকে এসব কিছু জানা একদমই উচিত হয়নি। তখন ফুয়ের আবারও পয়জন অ্যাটাক আসে আর জ্যান তাকে বলে তুমি তোমার ওয়াইফের সাথে নাইট স্পেন্ড করে নাও, তাহলে তো তুমি ঠিক হয়ে যাবে। মিস্টার ফু বলে বের হয়ে যাও এইখান থেকে। এটা শুনে জ্যাং রেগে ওইখান থেকে চলে যায়। পরের দিনে সিও কথা বলছিল যে আমার পা ঠিক হয়ে গেছে। তখনই সে মিস্টার ফুকে দেখতে পায় সে বাজি ফোটাচ্ছিল। এটা দেখে সে খুশি হয়ে যায়। মিস্টার ফু বলে তুমি আমাকে কিভাবে ধন্যবাদ বলতে চাও। জ্যাং বলে কিভাবে বলবো। মিস্টার ফু বলে আজকে রাতের জন্য আমার তোমাকে চাই। সিও বলে মিস্টার ফু বলে আজকের পর থেকে আমরা দুজন একসাথে থাকবো। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মিস্টার ফু মাস্টারের কাছে গিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল এই পিলগুলো নেওয়ার পরে কি সিও ঠিক থাকবে। মাস্টার বলে হ্যাঁ সে একদমই ঠিক থাকবে। মিস্টার ফু তখন তাকে ওই পিলগুলোকে খাইয়ে দেয় আর বলে আমি শাওয়ার নিয়ে আসছি। তখনই আমরা জ্যানকে দেখতে পাই সে ইচ্ছে করে মিথ্যে কথা বলেছিল আর ওই মেডিসিনের ধারা তো কিছুই হবে না। আর মিস্টার ফু এর নার্স স্পেন্ড করার পরে তো সিও মারাই যাবে। আর সে মিস্টার ফুকে কল দেয়। তখন সিও কলটাকে ধরে। তখন জ্যাং সিওকে সবটা বলে দেয় যে মিস্টার ফু তোমাকে বিয়ে করেছে তার ইলনেস ঠিক করার জন্য। মিস্টার ফু যদি তোমার সাথে নাইট স্পেন্ড করে নেয় তাহলে তার শরীর ডিটক্সিফাই হয়ে যাবে আর তুমি মারা যাবে। এটা বলেই সে কলটাকে রেখে দেয়। সিও ভাবে মিস্টার ফু তুমি আমার সাহায্য করেছো শুধু নিজের রোগটাকে ঠিক করার জন্য। এটা জানার পরেই সিও ওইখান থেকে যাওয়ার চেষ্টা করে। তখনই ওইখানে মিস্টার ফু আসে আর সিওকে যে মেডিসিন গুলো দেওয়া হয়েছিল ওইগুলো ড্রাগ ছিল, এই জন্য তার নেশা হতে লাগে। মিস্টার ফু তার কাছে আসে তখন সিও তাকে অ্যাভয়েড করে। মিস্টার ফু বলে ট্রাস্ট মি আমি অনেক জেন্টালি থাকবো। তারপরে তারা নাইট স্পেন্ড করে নেয়। পরের দিনে মিস্টার ফু সিওকে নিয়ে মাস্টারের কাছে যায় আর প্লিজ আপনি আমার ওয়াইফকে বাঁচিয়ে নেন, আপনি যাই চাইবেন আমি তাই দিব। আর মিস্টার ফু প্রে করতে লাগে যাতে তার ওয়াইফ ঠিক হয়ে যায়। মাস্টার যখন সিওকে চেক করে তখন বলে সরি আমরা আপনার ওয়াইফকে ঠিক করতে পারবো না কারণ তার হার্টবিট বন্ধ হয়ে গেছে। এটা শোনার পর মিস্টার ফু অনেক বেশি কষ্ট পায় আর সে অজ্ঞান হয়ে যায়। এটা ভেবে যে তার ওয়াইফ মারা গেছে। পরের দিন সকালে যখন মিস্টার ফু জাগে তখন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে আমার ওয়াইফ কোথায়। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনার ওয়াইফ মারা গেছে। তখন এইখানে মাস্টার আসে আর বলে তার ডেস্টিনিতে ছিল মারা যাওয়া আর সে মারা গেছে, তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। আর সে যদি না মারা যেত তাহলে সে একটা কিউট মেয়েকে জন্ম দিত। এটা শোনার পর তো মিস্টার ফু আরো বেশি কষ্ট পায় যে তার ডটার থাকতো। পরের দিনে আমরা সিওকে তার বাসায় দেখতে পাই। মা বলে আমার কাছে তার ফিউনারেলের জন্য কোনো টাকাই নেই। বাবা বলে উল্টাপাল্টা কথা বন্ধ করো, সে আমার মেয়ে। তখনই সিওর জ্ঞান ফিরে। তারপরে আমরা 7 বছর পরের সিন দেখতে পাই। তার বাবা মারা গেছিল আর তার স্টেপ মা আর স্টেপ সিস্টার এই বাসা ছেড়ে চলে গেছিল। সিও তার মেয়েকে বলে আজকে যদি তোমার গ্র্যান্ডপার ফিউনারেল না হতো তাহলে আমি তোমাকে এখানে আনতাম না। মেয়ে তখন তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। সিও বলে আমি তোমাকে কতবার বলেছি যে তুমি তোমার বাবার ব্যাপারে কিছুই বলবে না। সে যখন তার মেয়েকে জড়িয়ে ধরে তখনই সে অজ্ঞান হয়ে যায়। তখন তার মেয়ে তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তখন মেয়ের থেকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। সে কান্না করছিল আর বলে আমার কোনোই বাবা নেই। তারপরে ডক্টর ভিতরে চলে যায় সিওকে দেখার জন্য। ডক্টর বলে আমাকে এখনই টাকা আনতে হবে। সে যখন লাকিস খোলে তখন সে শুধু 5000 ইউয়ান পায় আর বলে আমার আরো বেশি টাকার দরকার আর এটা দিয়ে তো আমি হসপিটালের বিলও পরিশোধ করতে পারবো না। তখনই সে একটা ছবি পায় আর ভাবে এটা নিশ্চয়ই আমার বাবার বাড়ি হবে, আমি ওইখানে গিয়ে টাকা নিয়ে নিব। অন্যদিকে আমরা মিস্টার ফুকে দেখতে পাই যেখানে সিও তার জন্য সবসময় প্রে করত ওইখানে মিস্টার ফুগেও সিওর জন্য প্রে করে আর বলে 7 বছর হয়ে গেছে তুমি এখনো কেন আসোনি। মাস্টার বলেছে যে আমাদের ডেস্টিনিতে একটা মেয়ে লেখা ছিল, আমি ওই মেয়েটাকে দেখতে চাই। ফু এটা একদমই
বিশ্বাস করতো না যে তার ওয়াইফ আর মেয়ে মারা গেছে আর তারা মারাও যায়নি। মিস্টার ফু কাগজের মধ্যে লেখে তুমি যখন এইখানে আসবে তখন তুমি আমার সাথে দেখা করার জন্য এই জায়গার মধ্যে এসে যেও। এটাকে পাউজের মধ্যে করে রাখে আর তার মেয়ের জন্য একটা প্যান্ডেনও রাখে। অন্যদিকে সিওর মেয়ে ওই জায়গাতে এসে পড়ে আর ভাবে আমি শিওর আমার বাবাকে খুঁজে নিব। তখনই মিস্টার ফু এর কাছে অ্যাসিস্ট্যান্ট কল করে আর বলে বস আপনার 7 ইউনিভার্সিটি, আপনি কি এখানে আসবেন? মিস্টার ফু বলে আসছি। মিস্টার ফু ওই জায়গা থেকে চলে যায়। তখনই ওইখানে সিওর মেয়ে আসে আর তাদের দেখা হয় না। সিওর মেয়ে যখন ভিতরে যায় তখন সে তার মায়ের ছবি দেখতে পায় আর মিস্টার ফু যে লেখাটা লিখে গিয়েছিল ওইটাও পায়। ওইটার মধ্যে লেখা ছিল যে তুমি যদি এইখানে আসো তাহলে আমার সাথে দেখা করার জন্য এই জায়গাতে যেও। এটার পরার পর সিওর মেয়ে ভাবে বাবাকে আমার সাথে দেখা করতে চায়। তখন তার ঠান্ডা লাগছিল আর মিস্টার ফু তার মেয়ের জন্য একটা জ্যাকেট রেখে গিয়েছিল, এটাকে সে পরে নেয়। তখনই তার কাছে হসপিটালের থেকে কল আসে যে তুমি এখনো হসপিটালের টাকা দেওনি। তখনই তার নজর ওই গোল্ডেন প্যান্ডেন্টের উপরে পড়ে আর ভাবে বাবা হয়তো এটা আমার জন্য রেখেছে আর সে ওইটাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের সিনে মিস্টার ফু যখন ওইখানে যায় তখন সে ওই প্যান্ডেন্টটা আর জ্যাকেট দেখতে পায় না। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে চোরটাকে ফলো করতে বলে, কারণ সে জানতো না যে তার রিয়েল ডটারই এই জিনিসগুলোকে নিয়েছে। সিওর মেয়ে ডক্টরের কাছে গিয়ে ওই প্যান্ডেন্টটা দিয়ে বলে এটার ধারা কি হসপিটালের বিলগুলো পরিশোধ হয়ে যাবে। ডক্টর বলে এই গোল্ডেন প্যান্ডেন্টটা তোমার কাছে কোথায় থেকে এসেছে। তখনই ওইখানে মিস্টার ফু আর তার অ্যাসিস্ট্যান্ট আসে আর ডক্টরের হাত থেকে ওই প্যান্ডেন্টটা নিয়ে নেয়। ডক্টর বলে মিস্টার ফু এটা আমাকে এই বাচ্চাটা দিয়েছে। সিওর মেয়ে বলে এটা আমার। অ্যাসিস্ট্যান্ট বলে মিথ্যে কথা বলা বন্ধ করো আর যে জ্যাকেটটা পরে আছো এটা কেউ খোলো, কারণ মিস্টার ফু এটাকে তার মেয়ের জন্য নিয়ে এসেছে। মিস্টার ফু তখন তার মেয়েকে বোঝায় যে এটা আমি আমার মেয়ের জন্য এনেছি, তাই তুমি আমাকে এটা দিয়ে দাও। সিওর মেয়ে অনেক বেশি জেদি ছিল আর সে তাকে ওইটা দিতে চায় না। অ্যাসিস্ট্যান্ট তার থেকে ওইটাকে নেওয়ার চেষ্টা করে, তখন মিস্টার ফু তার উপরে রেখে যায় আর তারা দুজন ওইখান থেকে যেতে লাগে। তখন সিওর মেয়ে বলে আমাকে ওই গোল্ডেন চেনটাকে দিয়ে দিন। মিস্টার ফু বলে তোমার আর আমার কোনোই সম্পর্ক নেই আর তুমি আমার মেয়ে না, আর তুমি যদি আমার মেয়ে হওয়ার চেষ্টা করো আর আমার মেয়ের জিনিসগুলোকে নাও তাহলে এই আঙ্কেলটা তোমাকে উচিত শিক্ষা দিবে। তখন সিওর মেয়ে কান্না করছিল। ডক্টর বলে তুমি মিস্টার ফুকে অফেন্ড করেছ, তুমি এটার শাস্তি পাবে। তখন ডক্টর সিও আর সিওর মেয়েকে ওই হসপিটাল থেকে বের করে দেয়, কারণ তারা বিলও পরিশোধ করেনি। সিওর মেয়ে কান্না করে বলে মা আমি আপনার উপরে গিভ আপ করবো না। অন্যদিকে মিস্টার ফু ওই রকেটটাকে নিয়ে ওইখানে রেখে দেয়। অন্যদিকে ডক্টর আর নার্স কথা বলছিল যে ওই ছোট মেয়েটার সাহস দেখো, সে মিস্টার ফু এর জিনিসপত্রগুলোকে চুরি করে ফেলেছে। পিছন থেকে স্যাং এই সব কথাগুলোকে শুনছিল আর জিজ্ঞাসা করে ডক্টর কে মিস্টার ফু এর জিনিসগুলোকে চুরি করে ফেলেছে। ডক্টর বলে আপনি কি তাকে চিনেন? স্যাং বলে না। আর ডক্টরকে জিজ্ঞাসা করে ওই বাচ্চাটার মায়ের নাম কি। ডক্টর বলে তার মায়ের নাম সিউ আর তাকে আইডি কার্ডটাও দেয়। এটা দেখার পর জিন অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে সিউ অজ্ঞান ছিল, তাকে তার মেয়ে টেক কেয়ার করছিল। সিউর মেয়ে বলে মা আপনি ওয়েট করেন, আমি এখনই বাবাকে নিয়ে আসছি। সে যখন ওইখানে যায় তখন সে মিস্টার ফুকে ওইখানে পায় না আর সে স্বর্ণের চেনটাকে দেখতে লাগে। তখনই ওইখানে মিস্টার ফু আসে। মেয়েটা বলে বাবা। মিস্টার ফু জিজ্ঞাসা করে তুমি এখন কি বললে? সিউর মেয়ে বলে আমি আপনাকে বাবা বলেছি আর সে তার মায়ের নামটাকে বলতে চায়। তখনই এইখানে জ্যাং আসে। ফু তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? জ্যাং বলে আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি আর বলে এই মেয়েটা এইখানে চুরি করছে, তুমি এই মেয়েটাকে কিছু কেন বলছো না? আর সে তোমার মেয়ে হওয়ার প্রিটেন্ড করছে, এমন মনে হচ্ছে যে কেউ তাকে পাঠিয়েছে। আর এই সিটি সবাই তো জানে যে তোমার ওয়াইফ মারা গেছে আর তারা এই বাচ্চাটাকে পাঠিয়ে তোমাকে ট্র্যাপ করার চেষ্টা করছে। দেখবে এই মেয়েটা তার মায়ের নাম সিউ বলবে, তুমি জিজ্ঞাসা করে নাও। মিস্টার ফু ওই মেয়ের থেকে তার মায়ের নাম জিজ্ঞাসা করে। সিউর মেয়ে বলে আমার মায়ের নাম সিউ। এটা শোনার পর মিস্টার ফু বলে এটা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? মেয়েটা বলে আমাকে কেউই শিখায়নি আর সে তার মায়ের ছবিটাকে আনতে লাগে। মিস্টার ফু তার থেকে ছবিটাকে নিতে লাগে আর অ্যাক্সিডেন্টে ওই ছবিটা পরে ভেঙে যায়। তখন জিন ওই মেয়েটাকে থাপ্পড় মারে আর বলে তোমার সাহস কিভাবে হলো মিস্টার ফু এর ওয়াইফের ছবিটাকে ভেঙে ফেলার? সিওর মেয়ে বলে এটা আমার মায়ের ছবি আর সে যখন ওই ছবিটাকে ওঠাতে চায় তখন তার হাত কেটে যায়। মিস্টার ফু তাকে থামায় আর বলে দ্বিতীয়বার তুমি আমার সামনে আর আসবে না। আর জ্যাং তাকে নিয়ে বাইরে ফেলে আসে আর বলে তুমি যদি আবারও আসো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আর ভাবে সিও তো 7 বছর আগে মারা গেছে, তাহলে তার এই মেয়েটা কিভাবেই বা আসতে পারে? আর আমি মিস্টার ফুকে জানতে দিব না যে সিও জীবিত আছে আর তার একটা মেয়েও আছে। তখন সে সিওর মেয়েকে ফলো করে আর তাদের বাসার মধ্যে চলে যায়।
আর বলে তাহলে দুজন মা আর মেয়ে এইখানে থাকে। আর সে কাউকে কল করে দুজন লোককে ডাকে। ওইখানে দুজন লোক এসে দুজন মা মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরের দিনে জ্যাং মিস্টার ফুকে বলে সবাই তোমার ওয়াইফ আর মেয়ে হওয়ার প্রিটেন্ড করছে। মিস্টার ফু বলে যারা এই প্রতারণা করছে আমি কাউকেই ছাড়বো না। জ্যাং বলে মিস্টার ফু আমি তোমার জন্য কাপলদের রেস্টুরেন্ট বুক করেছি। মিস্টার ফু বলে তুমি তোমার লাইন ক্রস করবে না। তখন ওইখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে ম্যাডামের ব্যাপারে কিছু ইনফরমেশন পেয়েছি। উনি ওনার হোম টাউনের বাড়িটাকে বিক্রি করে দিয়েছে। অন্যদিকে সিওর মেয়ে তার মাকে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছিল আর সে তার বাবাকেও মেসেজ করে যে প্লিজ আমার মায়ের সাহায্য করুন। এই মেসেজটা জেন দেখে ফেলে আর ডিলিট করে দেয়। তখনই সে তার বাবার গাড়ি দেখতে পায় আর ওই গাড়ির কাছে যায়। মিস্টার ফু বাইরে এসে ওই মেয়েটাকে দেখে। সিওর মেয়ে বলে প্লিজ বাবা আপনি আমার সাহায্য করুন। আর সে তার মাকে দেখাচ্ছিল তখন সিও হুইল চেয়ার থেকে পড়ে যায় আর মিস্টার ফু সিওকে দেখতে পায় না। জ্যাং এসে বলে মিস্টার ফু এই মেয়ের জন্য আমাদের লেট হচ্ছে, আমরা যেখানে যাচ্ছিলাম আমাদেরকে ওইখানে যাওয়া উচিত। মিস্টার ফু ওইখান থেকে যেতে লাগে। তখন সিওর মেয়ে নীল ডাউন হয়ে টাকা চাইতে লাগে। তখন মিস্টার ফু অ্যাসিস্ট্যান্ট থেকে টাকা নেয় আর ওই মেয়েটাকে দিয়ে বলে তুমি তোমার মায়ের চিকিৎসা করিয়ে নিও। সিওর মেয়ে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে মা আমার কাছে টাকা আছে, এখন আমি আপনার চিকিৎসা করাবো। মিস্টার ফু ওই মেয়ের মাকে দেখতে যায় আর দেখতে পায় যে এটা সিও। এটা দেখে মিস্টার ফু তাকে ক্যারি করে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় আর ডক্টরকে বলে তার চিকিৎসা করার জন্য। আর তার মেয়েকে দেখে আর ভাবতে লাগে সে তার মেয়ের সাথে কিভাবে আচরণ করেছে। আর মিস্টার ফু তার মেয়ের কাছে ক্ষমা চাইতে রাখে। সিওর মেয়ে বলে যদি মায়ের কিছু হয় তাহলে আমি আপনাকে ক্ষমা করব না। পরের দিনে তার চিকিৎসা হয় আর তার জ্ঞান ফিরে আসে। মেয়ে বলে মা আপনি জেগে গেছেন। মিস্টার ফু তাকে টাচ করতে চায় কিন্তু তাকে টাচ করে না। সিও বলে ডক্টর আমি কিছু দেখতে পারছি না কেন? ডক্টর বলে টেম্পোরালি আপনার চোখ ব্লাইন্ড হয়ে গেছে আর মিস ভালোভাবে আপনাকে আপনার বডির খেয়াল রাখতে হবে। মিস্টার ফু ডক্টরের সাথে কথা বলতে চায়। ডক্টর বলে কিছু বছর আগে কি উনি কিছু সাফার করেছিল, এই জন্য ওনার বডির এনার্জি আর ব্লাড অনেক বেশি কম হয়ে গেছে। আপনি যদি কারণ বলতে পারেন তাহলে ওই অনুযায়ী আমি তাকে মেডিসিন দিতে পারবো। আর আমি আপনাকে বলতে চাই যে উনি 1 মাসের বেশি বাঁচতে পারবে না। তখন মিস্টার ফু কান্না করছিল আর ভাবছিল যে আমি ডক্টরকে কি বলবো। ডক্টর তাকে বারবার জিজ্ঞাসা করছিল যে 7 বছর আগে কি হয়েছে, কিন্তু মিস্টার ফু ওইখান থেকে চলে যায়। অন্যদিকে সিউ তার মেয়েকে হাক করে আর বলে আমার ভয় হচ্ছে যে আমি তোমাকে আর দেখতে পারবো না। মেয়ে বলে মা আপনি কি চান যে বাবা আমাদেরকে কোম্পানি দিক? সিউ বলে আমি তোমাকে কতবার বলেছি যে তুমি তোমার বাবার নাম নিবে না, আমি তোমাকে একাই লালন পালন করব। তখন ওইখানে মিস্টার ফু আসে আর তার সব কথাগুলোকে শুনে ফেলে আর ভাবে সে কি আমাকে দেখতে চায় না। মেয়ে তাকে দেখে বাবা বলতে চায় কিন্তু মিস্টার ফু তার মুখটাকে বন্ধ করে ফেলে আর বলে আমি একটা নার্স। সিউ বলে মেল নার্স। মিস্টার ফু বলে ফিমেল নার্স গুলো বিজি আছে তাই আমাকে এইখানে পাঠিয়েছে। সিউ নার্স ভেবে মিস্টার ফুকে ধন্যবাদ বলে এত হার্ড ওয়ার্কিং করার জন্য। পরের দিনে মিস্টার ফু তার মাস্টারের কাছে যায় তার ওয়াইফের ডিজিজ গুলোকে কিউর করার জন্য, কিন্তু তার মাস্টার তাকে কিছুই বলছিল না। তখন মিস্টার ফু রেগে যায়। মাস্টার বলে তোমার তো মনে আছে তুমি রেড মুনের দিন তোমার ওয়াইফের সাথে নাইট স্পেন্ড করেছিলে আর আবারও ব্লাড মুন আসছে, তোমাকে এইটাই করতে হবে। তুমি যদি তোমার ওয়াইফের সাথে নাইট স্পেন্ড করো তাহলে তোমার ওয়াইফ ঠিক হতে পারে কিন্তু তোমার চান্স কম বেঁচে থাকার। অন্যদিকে সিউর মেয়ে সিউকে টেক কেয়ার করছিল, সে কোট পড়ছিল। তখনই এখানে মিস্টার ফু আসে। সিউ তাকে বলে আমি এখন ঠিক হয়ে গেছি তাই আপনাকে আপনার সময় নষ্ট করার দরকার নেই, এমনি তো আমাদের টাকা খরচ হয়ে যাচ্ছে তাই আমি হসপিটাল থেকে যাচ্ছি। মিস্টার ফু বলে আমি তোমার টেক কেয়ার করতে চাই। সিউ বলে পেশেন্টের টেক কেয়ার করা অনেক বেশি কষ্টের, এই জন্য আমি তোমার সময় নষ্ট করতে চাই না আর এতদিন যাবৎ আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ। আর সে মিস্টার ফুকে গুড বাই বলে ওইখান থেকে যাচ্ছিল। মেয়ে বলে মা 1 মিনিট, আর আমরা তো মেডিসিন গুলোকে নেইনি। আর সে তার মাকে এক জায়গায় দাঁড় করিয়ে কাউন্টার থেকে মেডিসিন নিতে যায়। তখন মিস্টার ফু তার মেয়ের কাছে গিয়ে বলে তুমি এখন অনেক বেশি ছোট, আমি তোমার টেক কেয়ার করতে চাই। মেয়ে বলে মা বলেছে না আপনার কোনো টেক কেয়ারই চায় না আর মা এই লাইফে আপনাকে ক্ষমা করবে না। আর আমি আমার মাকে কোনোদিনও মিথ্যে কথা বলিনি আর আমি তো আছি আমার মায়ের টেক কেয়ার করার জন্য। মিস্টার ফু বলে তুমি আমাকে একটা সুযোগ দাও তোমার আর তোমার মায়ের দেখাশোনা করার জন্য। তখন সিউ বলে কি হয়েছে? মেয়ে বলে মা আমি এখনই আসছি। মিস্টার ফু বলে তুমি তোমার মাকে বলো যে আমি তোমার দেখাশোনা করতে পারবো। মেয়ে বলে বাবা এটার দরকার নেই আর সে তার মায়ের কাছে চলে যায়। এসব কিছুতে মিস্টার ফু কষ্ট পেয়ে কান্না করছিল। বাইরে আসার পর মেয়ে একটা কম ভাড়ায় থাকার জন্য বাড়ি পায়। সিউ জিজ্ঞাসা করে কত টাকা ভাড়া? মেয়ে বলে প্রতি মাসে 1000 টাকা। সিউ বলে কিন্তু তোমার মায়ের কাছে তো শুধু 5000 ইউয়ান আছে। তখনই একটা মেয়ে এসে সিউর মেয়েকে কাগজ দেয়
ওইটার মধ্যে লেখা ছিল যে তুমি যদি তোমার মা বাবার সাথে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করো তাহলে তুমি 2 লাখ ইউয়ান পাবে। এটা দেখার পরে সে তার মাকে এই ব্যাপারে বলে, আর আমরা যদি এই টাকাটা পেয়ে যাই তাহলে আপনার চোখের চিকিৎসাও হয়ে যাবে। অন্যদিকে আমরা মিস্টার ফু আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট বলে আজ পর্যন্ত ম্যামের সাথে যা হয়েছে ওই সবকিছু লিন করেছে, আর সে ইচ্ছে করে ওই মেডিসিনটা দিয়েছিল আর বলেছিল নার্সম্যান করার পরেও তার কিছুই হবে না। মিস্টার ফু অ্যাসিস্ট্যান্টকে বলে জ্যানকে এইখানে আনতে, আর তারা জ্যানকে নিয়ে আসে। জ্যান তখন নীল ডাউন হয়ে যায় আর বলে আমি এগুলো এজন্য করেছিলাম যাতে তুমি হেলদি হয়ে যাও, কিন্তু আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যে এই মেডিসিনটা নিলে সিও ঠিক থাকবে। মিস্টার ফু বলে আমার লাইফের মধ্যে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল তুমি তাকে মারার চেষ্টা করেছ। যখন আমার তার সাথে দেখা হয় সে আমার জন্য অনেক বেশি প্রিসিয়াস ছিল। মিস্টার ফু তার অ্যাসিস্ট্যান্টকে বলে জ্যানকে শাস্তি দিতে। অ্যাসিস্ট্যান্ট এটাই করে। মিস্টার ফু সিউ আর তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। অ্যাসিস্ট্যান্ট বলে আমি তাদের জন্য একটা ভিলা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি আর তাদেরকে একটা কম্পিটিশনেও পার্টিসিপেট করতে বলেছি। পরের দিন আমরা কম্পিটিশনের সিন দেখতে পাই, সবাই পার্টিসিপেট করে। ওইখানে সিও ছিল, কিন্তু সিও সিঙ্গেল প্যারেন্ট ছিল। হোস্ট সিওকে জিজ্ঞাসা করতে লাগে আপনার হাজবেন্ড কই, আর মেয়েকে জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায়। তখন তারা কিছুই বলতে পারে না। তখন ওইখানে আরো পার্টিসিপেটরা তাদেরকে নিয়ে মজা করতে লাগে যে তার কোনোই বাবা নেই। সিও তখন তার মেয়েকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে। তখনই ওইখানে মিস্টার ফু আসে আর বলে কে বলেছে যে নুনুর বাবা নেই। সিও বলে মিস্টার চেন এটা কি আপনি যে আমাকে হসপিটালে টেক কেয়ার করেছিল? মিস্টার ফু বলে তুমি আমাকে নুনুর বাবা হতে দাও এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। ননু ভাবে আমার মায়ের চোখে চিকিৎসা করার জন্য এই কম্পিটিশনে পার্টিসিপেট করতেই হবে। ননু বলে উনি আমার বাবা, আর তারা কম্পিটিশনে পার্টিসিপেট করে ফেলে। গেম খেলার সময় অ্যাক্সিডেন্টলি তাদের কিস হয়ে যায়, আর সিও হালকা হালকা দেখতে পারছিল আর ভাবে আমার কি চোখ রিকভার হচ্ছে। তারা ওই খেলাটা খেলে আর তারা এক ধাপ এগিয়ে যায়। তখন একটা ফ্যামিলি মিস্টার ফুয়ের ফ্যামিলিকে ইনসাল্ট করতে লাগে যে তোমরা একটা সাধারণ নার্স হয়ে কিভাবেই বা পার্টিসিপেট করতে পারো। তারা জানতো না যে এই সবকিছু মিস্টার ফুয়ে অর্গানাইজ করেছে, আর তারা যাকে নিয়ে কথা বলছে সে মিস্টার ফু। আর তাদেরকে বলে আমরা চাইলেই তোমাদেরকে এই কম্পিটিশন থেকে বের করতে পারবো। তখনই এখানে ডাইরেক্টর আসে আর জিজ্ঞাসা করে কে সমস্যা করছে। তখনই লোকটা ফুয়ের দিকে ইশারা করে বলে তাকে এই খেলা থেকে বের করে দাও। ডাইরেক্টর মিস্টার ফুকে দেখে ভয় পেয়ে যায় আর তাদেরকে থাপ্পড় মারে আর তাদেরকে এই গেম থেকে বের করে দেয়। তারপরে মিস্টার ফুয়ের ফ্যামিলিটা এই কম্পিটিশনটাকে জিতে যায়। সিউ বলে মিস্টার চেন ধন্যবাদ আমার এত বেশি সাহায্য করার জন্য। সিউ বলে আপনার কোনো টাকা লাগলে আপনি নিতে পারেন। মিস্টার ফু বলে আমার কোনো টাকা লাগবে না, আর আপনারা এই সম্পূর্ণটাকে নিয়ে যান। বাইরে আসার পরে অ্যাসিস্ট্যান্ট মিস্টার ফুকে কল করে আর বলে আজকে রেড মুন, আজকে আপনাকে আপনার ওয়াইফের সাথে নাইট স্পেন্ড করতে হবে, আর আপনি যদি এমনটা না করেন তাহলে আপনার ওয়াইফ মারা যাবে। আমি আপনাকে রিমাইন্ড করার জন্য কল দিয়েছি, আর এটাই শেষ সুযোগ আপনার ওয়াইফকে বাঁচানোর। মিস্টার ফু ওকে বলে আর সিওকে গিয়ে মিথ্যে কথা বলে যে আমরা যে এই কম্পিটিশনটাকে জিতেছি এর জন্য আমাদেরকে ফ্যামিলি শুট করতে হবে। সিও বলে এসব কিছু কি করতে হবে? মিস্টার ফু বলে হ্যাঁ। পরের সিনে তারা তিনজনই খাবার খাচ্ছিল আর মিস্টার ফু তার ওয়াইফের ওয়াইনের মধ্যে ড্রাগ মিশিয়ে দেয়। তারপরে তারা সবাই খাবার খায়। এটা দেখে মিস্টার ফু কান্না করছিল আর বলে তোমরা যাতে লং লাইফ জীবিত থাকো। খাবার শেষ হওয়ার পরে মিস্টার ফু সিওকে ক্যারি করে রুমে নিয়ে যায়। মিস্টার ফু ভাবে আমাকে ক্ষমা করে দিও সিও, আমাকে তোমার জীবন বাঁচানোর জন্য এটা করতেই হবে। তারপরে মিস্টার ফু সিওর সাথে নাইট স্পেন্ড করে। পরের দিন সিও জাগে আর ভাবে আমি এত বেশি মিস্টার ফু এর ব্যাপারে কেন ভাবছি, আর সে চোখে সবকিছুই দেখতে পারছিল। আর মিস্টার ফু তার মেয়েকে বোঝাচ্ছিল যে আমাকে ক্ষমা করে দিও, আমার কাছে এত সময় নেই যে আমি তোমাকে স্কুলের মধ্যে ড্রপ করব, অ্যাসিস্ট্যান্ট তোমাকে করে দিবে, আর তোমার বাবা বাসা থেকে তোমার মায়ের টেক কেয়ার করতে চায়। আর সে তার ডটারকে শেষবার বিদায় দিচ্ছিল, কারণ মিস্টার ফু এর ভয় হচ্ছিল এরপরে সে আর তার ডটারের সাথে দেখা করতে পারবে না। তখনই এখানে সিউ আসে আর বলে মিস্টার ফু যখনই ঘুরে তখনই তার হাত থেকে প্লেটটা পড়ে যায়। সিউ গিয়ে তাকে থাপ্পড় মারে আর বলে কালকে রাতে তুমি আমার সাথে এসব কিছু কেন করেছো? সিউ বলে আমি তোমাকে এসব কিছুর জন্য কোনোদিনও ক্ষমা করব না। মিস্টার ফু তাকে এক্সপ্লেন করতে চাইছিল, কিন্তু সিউ তার কোনো কথা না শুনে ওইখান থেকে চলে যায়। মিস্টার ফু নিচে পড়ে যায় আর তার আবারও পয়জন অ্যাটাক এসেছিল। আর সে সিউর ব্যাপারে ভাবছিল যে আগে সিউ তার জন্য কত বেশি কাইন্ড ছিল আর তাকে
কত বেশি পছন্দ করত আর ভাবে তুমি আমার ব্যাপারে ভুলে যাও আর তোমার লাইফটাকে নতুন ভাবে শুরু করো। কিছুদিন পরে নোনো সিউকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে মিস্টার ফু তার ওয়াইফ আর মেয়ের জন্য উইশেস লিখতো। সিউ জিজ্ঞাসা করে তুমি আমাকে এইখানে কেন এনেছ, কিন্তু নোনো তাকে জোর করে ভিতরে নিয়ে যায়। সিউ মনে করে যে আগে সে মিস্টার ফু এর জন্য ভালো ভালো কথা লিখে রাখতো আর সে ওইখানকার পাউচগুলোকে খুলে দেখতে লাগে যেখানে মিস্টার ফু তার ওয়াইফ আর মেয়ের ব্যাপারে প্রে করছিল আর সে এটা চাইছিল যাতে তার ওয়াইফ আর মেয়ের সাথে অনেক তাড়াতাড়ি দেখা হয়ে যায়। সিউ ওই সবগুলো পাউচকে পড়ছিল আর সে একটু বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই ওইখানে মাস্টার আসে আর বলে তুমি মিসেস ফু না? সিউ বলে আমার আর মিস্টার ফু এর মাঝখানে কোনোই সম্পর্ক নেই। মাস্টার বলে তুমি কি জানো মিস্টার ফু তোমাকে কত বেশি ভালোবাসতো? সে তোমার ক্ষতি হয়ে যাবে বলে নিজের পয়জন ডিটক্সিফাইড করতে চায়নি, কিন্তু জ্যাং তাকে উল্টাপাল্টা বুঝিয়েছিল যে এই বড়িগুলোকে নিলে সে ঠিক হয়ে যাবে। এই জন্যই মিস্টার ফু ওই মেডিসিনগুলোকে তোমাকে দিয়েছিল। আর সে যখন জানতে পারে এই মেডিসিনের জন্য তোমার অবস্থা খারাপ হয়ে গেছে তখন সে অনেক বেশি কষ্ট পায় আর সে নিজের জীবনটাকেও স্যাক্রিফাইস করে দিতে চাচ্ছিল। স্যাং বলে মাস্টার আপনি কি বলতে চান? মাস্টার বলে 7 বছর আগে যেটা তোমার সাথে হয়েছিল মিস্টার ফু এখন তোমাকে বাঁচানোর জন্য এটাই করেছে আর তোমাদের ডেস্টিনির মধ্যেই লেখা আছে যে তোমাদের মধ্যে একজনই ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। এই জন্য এইবার মিস্টার ফু নিজেকে স্যাক্রিফাইস করেছে আর উনি এখন অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। তখন মাস্টার তাকে পাউচ দেয় যেটার মধ্যে মিস্টার ফু সিউ আর তার মেয়ের জন্য অনেক ভালো ভালো কথা লিখে রেখেছিল। এটাকে পড়ার পর সিউ তার মেয়েকে ধরে অনেক কান্না করতে লাগে আর মিস্টার ফু এর সাথে যে সময়গুলো কাটিয়েছিল ওইগুলো মনে করতে লাগে আর ভাবে মিস্টার ফু বাইরে দিয়ে সবাইকে শক্ত দেখাতো কিন্তু ভিতর দিয়ে অনেক কাইন্ড পারসন ছিল আর সে চাইতো কেউ তাকে রিয়েলি ভালোবাসুক। কান্না করার পরে যখন বাইরে যায় তখনই তারা মিস্টার ফুকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আর তাকে অনেক বেশি অসুস্থ লাগছিল, কিন্তু সিউ তো তাকে দেখেই খুশি হয়ে যায় আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়েন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।